দর্শক, 2009 সালের 25 ফেব্রুয়ারি বিডিআরের ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদ অন্যান্য অফিসার ও সৈনিকদের নিয়ে দরবার করছিলেন। এ বিষয়টি আমরা আগের পর্বেই আপনাদের জানিয়েছি। আজ জানাবো দরবার হলে আনুমানিক সকাল 9:30 থেকে 10:30টার দিকে কি ঘটেছিল। সাক্ষীরা জাতীয় তদন্ত কমিশনের কাছে যা জানিয়েছেন। দরবার হল, সময় আনুমানিক সকাল 9:30 থেকে 10:30। সিপাহী মঈনুদ্দিনকে নিরস্ত্র করার পর জুতার ফিতা দিয়ে বাঁধা অবস্থায় সে স্টেজের উপর শুয়ে থাকে। সবাই তাকে জিজ্ঞাসাবাদ করলেও সে কোনো কথার উত্তর না দিয়ে অজ্ঞানের মতো পড়ে থাকে। এ তথ্যের সূত্র সাক্ষী নম্বর 55, লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান। যে অস্ত্র নিয়ে সিপাহী মঈনুদ্দিন প্রবেশ করেছিল সেটি ছিল 44 রাইফেল ব্যাটালিয়নের রাইফেল এবং তাতে 6 থেকে 10টি গুলি ভর্তি ছিল। ডিজি মেজর জেনারেল শাকিল বিডিআর 44 রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শামসুল আলমকে উদ্দেশ্য করে বলেন যে অস্ত্রটা লেফটেন্যান্ট কর্নেল শামসের ইউনিটের। এ তথ্যের সূত্র 2009 সালে গঠিত জাতীয় তদন্ত কমিটির কাছে বিডিআরের পেশ ইমাম মরহুম জনাব সিদ্দিকুর রহমান এই বিবৃতি দিয়েছিলেন। তবে এই বক্তব্যের সঠিকতা অন্য কোনো সাক্ষীর কাছ থেকে যাচাই করা যায়নি। সাক্ষী মৃত্যুবরণ করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ব্রিগেডিয়ার জেনারেল শামসুল আলম চৌধুরী বিষয়টি তদন্ত কমিশনের কাছে অস্বীকার করেছেন। এ তথ্যের সূত্র সাক্ষী নম্বর 120, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামসুল আলম। সিপাহী মঈনুদ্দিন যখন স্টেজে অজ্ঞানের মতো পড়েছিল ঠিক সে সময় লাল সবুজ কাপড় দিয়ে নাক মুখ বাঁধা বিডিআর সৈনিকরা দরবার হল ঘিরে ফেলে এবং কিছুক্ষণ পর পর গুলি করতে থাকে। এর তথ্যের সূত্র সাক্ষী নম্বর 43, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইকবাল হাসান এবং সাক্ষী নম্বর 55, লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ কামরুজ্জামান। তখন দরবার হলের জানালা খুলে কর্নেল গুলজার, কর্নেল এমদাদ, লেফটেন্যান্ট কর্নেল এনশাদ এবং লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান চিৎকার করে ওদের উদ্দেশ্যে বলেন, তোমরা ফায়ার করো না, তোমরা ফেরত যাও। সেই সময় দেখা যায় অনেক সৈনিক দৌড়ে এসে দরবার হল ঘিরে রাখা সৈনিকদেরকে অ্যামুনিশন সাপ্লাই দিচ্ছে। এর মধ্যে একটি পিকআপ সম্ভবত সদর রাইফেল ব্যাটালিয়নের রাস্তা দিয়ে দরবার হলের পাশের মাঠে এসে দাঁড়ায়। ওই সময় একটি গুলি কাঁচ ভেঙে দরবার হলের ভিতরে ঢুকেছিল। অফিসাররা কেউ দেয়ালের পিছনে, কেউ পিলারের আড়ালে আশ্রয় নেন। এসব তথ্যের সূত্র সাক্ষী নম্বর 55, লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ কামরুজ্জামান। ওই সময় লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান লক্ষ্য করেন ডিজি মেজর জেনারেল শাকিল কারো সাথে মোবাইলে কথা বলছেন। তিনি বলছিলেন 44 রাইফেল ব্যাটালিয়নের কিছু সৈনিক বিদ্রোহ ঘোষণা করেছে, তাড়াতাড়ি সেনাবাহিনী পাঠান। মোবাইলে কথা শেষ হলে ডিজি কেন্দ্রীয় সুবেদার মেজর নুরুল ইসলামকে বলেন, এসএম সাহেব, আপনি তো কোনোদিন সৈনিকদের এরকম ক্ষোভ আছে একবারও বলেননি। এ সময় কেউ একজন ডিজিকে বলেন, স্যার গাড়ি লাগানো আছে, আপনি চলে যান। ডিজি বলেন, আমি কোথায় যাব এবং কেন যাব? সঙ্গে সঙ্গে ডিজি ঢাকার সেক্টর কমান্ডার এবং ঢাকার অধিনায়কদের উদ্দেশ্যে বলেন, ইউ অল রাশ টু দ্য ইউনিট অ্যান্ড গেট ব্যাক ইয়োর পিপল। সকলের সাথে কথা বলো এবং ট্রাই টু মোটিভেট দেম। এই কথা শোনার পর ঢাকা সেক্টর কমান্ডার ও অধিনায়কগণ দরবার হল থেকে নিজ নিজ ইউনিটে যাবার উদ্দেশ্যে রওনা হন। এই তথ্যগুলোর সূত্র সাক্ষী নম্বর 55, লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ কামরুজ্জামান। লেফটেন্যান্ট কর্নেল শামসুল আলম চৌধুরী সিগন্যাল সেক্টরের লেফটেন্যান্ট কর্নেল তাসনিম, 36 রাইফেল ব্যাটালিয়নের সিও লেফটেন্যান্ট কর্নেল এনায়েত, আরএসইউ মেজর শাহনেওয়াজ, জিএসও 2 মেজর হুমায়ুন এবং
মেজর দিদার দরবার হলের দক্ষিণ দিক দিয়ে বের হয়ে যান। ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল মুজিব ও লেফটেন্যান্ট কর্নেল এনায়েত সুইমিং পুলের দিকে অগ্রসর হন। এসব তথ্যের সূত্র সাক্ষী নম্বর 120, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামসুল আলম। এদিকে যে অস্ত্রটি দিয়ে দরবারে সিপাহী মঈনুদ্দিন ডিজির দিকে তাক করেছিল, সেটি দিয়ে মেজর আজিজুল হাকিম গুলি করতে চাচ্ছিলেন, কিন্তু ডিজি বলেন ডোন্ট শুট। এ তথ্যের সূত্র সাক্ষী নম্বর 43, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইকবাল হাসান। বিডিআরের ডিজি মেজর জেনারেল শাকিল, সেনাপ্রধান জেনারেল মইনু আহমেদ ও ডিজি র্যাব হাসান মাহমুদ খন্দকারের সাথে মোবাইলে কথা বলেন। এ তথ্যের সূত্র সাক্ষী নম্বর 1, জেনারেল মইনু আহমেদ এবং সাক্ষী নম্বর 55, লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ কামরুজ্জামান। সকাল 9:37 দিকে মেজর জায়েদি মোবাইলে ডিফেন্স অ্যাডভাইজার মেজর জেনারেল তারেক, অর্থাৎ যিনি আগে মেজর জায়েদির কমান্ডিং অফিসার ছিলেন, তাকে ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দেন এবং জেনারেল তারেকের সাহায্য প্রার্থনা করেন। এরপর মেজর জায়েদি মেজর জেনারেল তারেকের সাথে কথা বলার জন্য তার ফোনটি ডিজি মেজর জেনারেল শাকিলের হাতে দেন। সম্ভবত কলটি কেটে যাওয়ায় ডিফেন্স অ্যাডভাইজারের সাথে ডিজির কথা হয়নি। এ তথ্যের সূত্র সাক্ষী নম্বর 84, মেজর মোহাম্মদ জাইদি আহসান হাবিব। ইতিমধ্যে কর্নেল গুলজার জানায় যে র্যাবের সকলের সাথে তার কথা হয়েছে, তারা কিছুক্ষণের মধ্যেই রওনা দেবে। এর মধ্যেই ডিরেক্টর অফ মিলিটারি অপারেশনস বা ডিএমও ব্রিগেডিয়ার জেনারেল জিয়া লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামানের সাথে কথা বলেন। সূত্র সাক্ষী নম্বর 55, লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ কামরুজ্জামান। পরিস্থিতি আরও খারাপ হলে অফিসাররা স্টেজের ভিতরে পর্দার পিছনে যে দুই ভাগে ভাগ হয়ে স্টেজের দুই পাশে আশ্রয় নেন। এক পাশে দক্ষিণ দিকে 3 জন নারী অফিসার, লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান খান, লেফটেন্যান্ট কর্নেল রবি, লেফটেন্যান্ট কর্নেল বদরুল হুদা ও মেজর জাহিদ সহ আরও কয়েকজন অফিসার আশ্রয় নেন। অপর পাশে উত্তর দিকে আশ্রয় নেন ডিজি, ডিডিজি, লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান সহ আরও কয়েকজন অফিসার। সূত্র সাক্ষী নম্বর 68, কর্নেল রুকসানা খানম। স্টেজের পর্দার ভেতরে যাবার সময় ডিওটি অর্থাৎ ডিরেক্টর অফ টেলিকমিউনিকেশন কর্নেল আনিস এবং লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান বেঁধে রাখা সৈনিকটিকে টেনে পর্দার ভিতরে নিয়ে আসেন। সূত্র সাক্ষী নম্বর 55, লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান। আনুমানিক সকাল 9:48 দিকে ডিজি শাকিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলেন। ডিজি প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন বলে সবাই চুপ করে থাকায় ওনার কথা তখন স্পষ্টই শোনা যাচ্ছিল। সে সময় ডিজি বলেন, প্রধানমন্ত্রী, 44 রাইফেল ব্যাটালিয়নের সৈনিকরা আপনার সরকারকে হেয় করার জন্য বিদ্রোহ করেছে। আপনি আমাদেরকে সাহায্য পাঠান, আপনি আমাদেরকে বাঁচান। এটা ছিল সকাল 9:48 পরপরের ঘটনা। সূত্র সাক্ষী নম্বর 42, ব্রিগেডিয়ার জেনারেল ইয়াসমিন আক্তার। সাক্ষী নম্বর 55, লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ কামরুজ্জামান এবং সাক্ষী নম্বর 84, মেজর মোহাম্মদ জায়েদি আহসান হাবিব। এর পরপরই ডিজি অন্য কাউকে, সম্ভবত ডিজির স্ত্রীর সাথে ফোনে কথা বলেন। তিনি বলেন, ভয় পেও না, বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে রাখো। সূত্র সাক্ষী নম্বর 68, কর্নেল রুকসানা খানম এবং সাক্ষী নম্বর 84, মেজর মোহাম্মদ জায়েদি আহসান হাবিব। ওই সময় সেখানে অফিসারদের সাথে আটকে পড়া আরপি জেসিওরা তখন আস্তে আস্তে ওয়াকিটকি শুনছিলেন। তখন লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান ওয়াকিটকির সাউন্ড বাড়িয়ে দিতে বললে শোনা যায় অপর পাশ থেকে বলছে, অফিসার মেসে অফিসারদের গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে, বিডিআরের সব গেটের নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা এবং কোদ বা অস্ত্রাগার ভেঙে অস্ত্র গোলাবারুদ নিয়ে যাচ্ছে সৈনিকরা। এর মধ্যে দেখা যায় এডিসি ক্যাপ্টেন মাজাহার কেঁদে কেঁদে কারোর সাথে মোবাইলে কথা বলছেন। তাকে জিজ্ঞেস করাতে জবাব দেন, রাইফেল ভবনে বিদ্রোহী বিডিআররা ঢুকেছে, হাউস অফ গার্ড অনেক আগেই চলে গিয়েছে, ম্যাডাম বলছেন দরজা ধাক্কা দিচ্ছে ওরা। ডিজি বিষয়টি শুনে বললেন, ভিতর থেকে
দরজা বন্ধ করে থাকতে বলো। সূত্র সাক্ষী নম্বর 55, লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান। গুলি শব্দ যখন আরো কাছে মনে হচ্ছিল তখন ডিজি স্টেজের সব আলো নিভিয়ে ফেলতে বলেন। ডিওটি কর্নেল আনিস তখন একটি লম্বা কাঠ দিয়ে সব বাল্ব ভেঙে ফেলেন। মাইকে ডিজি তখন সবাইকে শান্ত হতে বলছিলেন। ডিজি বলছিলেন, তোমরা গুলি থামাও, তোমাদের সব দাবি মেনে নেওয়া হবে। সেই সময় একজন সৈনিক দৌড়ে পর্দা সরিয়ে ভিতরে ঢুকে পড়ে। ওর হাতে বা কাঁধে গুলি লেগেছিল। একজন আরটি ভিতরে ছিলেন, তার পাগড়ির কাপড় দিয়ে একজন তার ক্ষতস্থান বেঁধে দেয়। সূত্র সাক্ষী নাম্বার 68, কর্নেল রুকসানা খানম। ডিজি সহ কয়েকজন অফিসার স্টেজের পর্দার ভিতরে উত্তর দিকের উইংয়ে অবস্থান নিয়েছিলেন। কর্নারে একটি চেয়ারে ডিজিকে বসানো হয়, আর বাকি অফিসাররা সবাই ডিজির গা ঘেঁষে দাঁড়িয়েছিলেন। তখন ডিজি বলেন, তোমরা মৃত্যুকে কেন ভয় পাচ্ছ? মরতে তো একদিন হবেই। অফিসাররা বললেন, স্যার, আপনার সেফটির দরকার। ডিজি তখন বললেন, র্যাব বা সেনাবাহিনী কেউ তো এখনো এলো না। ওই সময় কর্নেল মশিউর ডান দিকের অর্থাৎ দক্ষিণ দিকের উইং থেকে দৌড়ে বাম দিকের অর্থাৎ উত্তর দিকের উইংয়ে চলে আসেন। বাম দিকের উইংয়ের বামে অবস্থিত সিঁড়িতে ডিডিজি ছিলেন। ডিডিজি এবং কর্নেল মশিউর তখন দুটি সাউন্ড বক্স সেখানকার পেছনের দরজার সামনে একটার উপর একটা বসিয়ে দেন। তবে ডিডিজি তখন বলছিলেন, এই সাউন্ড বক্স গুলি ঠেকাতে পারবে না। এ তথ্যের সূত্র সাক্ষী নম্বর 55, লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী পর্বে আপনাদের জানাবো 2009 সালের 25 ফেব্রুয়ারি সকাল 10:30 থেকে 12:30 পর্যন্ত পিলখানায় কি হয়েছিল। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, স্বাধীন মিডিয়ার পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।